অবৈধ দখল ও দ্রব্য সংকটে বর্ষায় লঞ্চ ভিড়তে পারছে না মুন্সিগঞ্জের মীরকাদিম নদী বন্দরে। ব্যাহত ব্যবসা বাণিজ্য, বন্দর সচলে উদ্যোগ নেওয়ার আশ্বাস জনপ্রতিনিধির। গাজীপুরে ৮ মাসের মাথায় ধসে পড়েছে ৯ কোটি টাকার সড়ক। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়িয়েও কাজ হয়েছে মাত্র অর্ধেক। ৪ বছরেও হয়নি কিশোরগঞ্জের মোহরকোনা সেতু নির্মাণ। ডিসেম্বরের মধ্যে শেষ করার আশ্বাস। পকেট গেটে দেয়াল নির্মাণ চলাচলের পথ বন্ধ। ৮ মাস ধরে অবরুদ্ধ 4টি পরিবার। মাদারীপুর সরকারি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ ভুক্তভোগীরা, সমন জারি। এবং আইনি জটিলতায় চালু হচ্ছে না শরীয়তপুরের নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স। অর্থ কোটি টাকার মালামাল চুরি। 2 যুগ ধরে ঝুলে আছে টাঙ্গাইলের বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে আইরিন আয়াত। মুন্সিগঞ্জের প্রাচীন নদী বন্দর মীরকাদিম জৌলুস হারাচ্ছে দিন দিন। ভরা বর্ষায়ও লঞ্চ ভিড়ছে না বন্দরে। ঘাট এলাকায় নাব্য সংকট ছাড়াও দখলে দূষণে অভ্যন্তরীণ খালে বন্ধ নৌ চলাচল। আর খানাখন্দে ভরা সরু রাস্তায় ভোগান্তির চরমে। বিঘ্নিত হচ্ছে বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। এক সময়ের কর্মচাঞ্চল্য, বন্দর এখন শুনশান নিরাপত্তা। নেই ঘাট শ্রমিকদের হাঁকডাক, হকারদের ছুটাছুটি, নৌযান শ্রমিকদের ব্যস্ততা। বর্ষায়ও ভিড়ছে না লঞ্চ। নাব্য সংকট ছাড়াও দখলে দূষণে অভ্যন্তরীণ খালে বন্ধ নৌ চলাচল। আর সরু ও ভাঙাচোরা রাস্তার কারণে স্থলপথেও ভোগান্তি। দেশের অন্যতম এই বাণিজ্য কেন্দ্রটিতে স্থবিরতা। 3 শতাধিক ধানের চাতাল ও চালের আড়ত বন্ধ হয়ে গেছে। প্রভাব পড়েছে ডাল, তেল, আটা, ময়দা সহ বিপুল সংখ্যক কারখানা ও বাণিজ্যে। মাছের আড়তে কমেছে সরবরাহ। রাত দিন 24 ঘন্টা সরব থাকা ঘাটটি এখন কর্মচাঞ্চল্যহীন। দ্বিতীয় কলকাতা হিসেবে পরিচিত মীরকাদিম ঐতিহ্য হারাচ্ছে দিন দিন। পানি খুব কম, শুকনা, ছোট লঞ্চে ঢুকতে, ছোট ছোট লঞ্চগুলো 60 ফিট 65 ফিট লঞ্চগুলো ঢুকতে পারে না। ওদিকে পুট করছে, এই পুটের তো কাজে লাগাইতে হইব। এই জন্য মানুষের দেহানের লেগে গাড়টারে দেখতে ওদিকে লেগে গেল। খাল, বিল, নদী নালা সব শুকায় গেছে, ওই জন্য এটা বড় হয়ে গেছে। এখানে যানবাহন চলাচল করতে বিঘ্ন ঘটায়। স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন বলছে মীরকাদিমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। এরই মধ্যে নয়নের খাল উদ্ধার কাজ শুরু হয়েছে। রাস্তাঘাটগুলো অবস্থা একটু খারাপ, তো এটার অবস্থা খুব শীঘ্রই আশা করি সরকারের যে এজেন্ডা, সরকারের যে চাওয়া পাওয়া, সেটা খুব শীঘ্রই তারা হাত দেবেন এবং রাস্তাঘাট খুব সুন্দর হবে। সরকারের যে সামর্থ্যতা, এটা আমরা দ্রুততার বেগে পারবো না একটু সময় নিয়ে আমরা 6 মাসের মধ্যে করবো, এটা আমরা ফিজিবিলিটিটা আমরা স্টাডি করছি। বিআইডব্লিউটিএ বলছে স্থানান্তরিত লঞ্চঘাট ধলেশ্বরীর মূল চ্যানেলের দূরে থাকায় বারবার ড্রেজিং করেও নাব্য ধরে রাখা যাচ্ছে না। তাই বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। 2005 সালের 25 সেপ্টেম্বর কাঠপট্টি লঞ্চঘাট প্রায় 1 কিলোমিটার ভেতরে মীরকাদিম এলাকায় সরিয়ে আনা হয়, কিন্তু এরপর থেকেই নাব্য সংকটসহ নানা কারণে এখানে নিয়মিত লঞ্চ ফিরতে পারছে না। সে কারণে এখানকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বিআইডব্লিউটি এর সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান এবং মীরকাদিম পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাইয়ুম চৌধুরী। সরাসরি যাচ্ছে উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, বুড়িগঙ্গা, শীতলক্ষা এবং ধলেশ্বরী এই 3টি নদীর একরকম একটা গুরুত্বপূর্ণ মোহনা হচ্ছে এই মীরকাদিম, এবং এই এলাকা থেকে যে নৌপথে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ এবং দেশের বিভিন্ন অঞ্চলে সহজ যোগাযোগ থাকবার কারণে কিন্তু দীর্ঘ সময় ধরে এই মীরকাদিমটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিণত হয়, এবং যেটি ঐতিহ্য অনেক গভীরে ছিল, কিন্তু সেটি কিন্তু দিন দিন জৌলুস যে হারাচ্ছে তার মূলেই কিন্তু যে
এই যে নদীর সঙ্গে যে এই বন্দরের যোগাযোগ সেটি কিন্তু এখন একেবারে বন্ধ প্রায়। আর সে কারণে কিন্তু সরকার যে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে তাই নয়, এই এলাকার মানুষ কিন্তু বঞ্চিত হচ্ছে, অনেকে বেকার হয়ে যাচ্ছে। এবং আপনি রিপোর্টে শুনেছেন যে এরই মধ্যে কিন্তু এখানকার সোনালী ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংক এই কমলাঘাট এলাকা থেকে সরে গেছে। তো এই বিষয়গুলোর কারণ সম্পর্কে আমরা প্রথমেই যে এই বন্দর এলাকার যে পৌরসভা, এই মীরকাদিম পৌরসভার যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন, আমরা কায়েম চৌধুরীর কাছে জানতে চাইবো যে এটি কি। ধন্যবাদ আপনাদেরকে, সময় টিভিকে। জি, আসসালামু আলাইকুম। তো আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি বলতে চাচ্ছি 1995 সালে মীরকাদিম পৌরসভা গঠিত হয়। তখন মীরকাদিম পৌরসভার জৌলস ছিল, যৌবন ছিল। মীরকাদিম যে কমলাঘাট, আমরা জানতে চাচ্ছি কি কারণে জৌলসটা হারিয়ে গেল। এটার জৌলস হারা যাওয়ার একমাত্র কারণ হচ্ছে জলপথের এখন নাব্যতা হ্রাস পাওয়ার কারণে। এখানে যে বিভিন্ন জায়গা থেকে যে স্টিমার, লঞ্চ আসতো, এখানে এখন আর সেই সমারোহ নাই। নাব্যতার কারণে যে চাঁদপুর বিভিন্ন জায়গার যে দূরপাল্লার যে লঞ্চগুলো ছিল বা স্বল্প মাত্রায় ছিল, সেগুলো একেবারে এখন বন্ধ হয়ে গেছে, নাব্যতার কারণে এখানে ভিড়তে পারে না। কিন্তু আপনি বলছিলেন যে নদীর নাব্যতা হ্রাস পেয়েছে, কিন্তু আপনার যে অভ্যন্তরীণ 4টা খাল রয়েছে যেগুলো 4 কিলোমিটার দীর্ঘ এবং যে 50 কিলোমিটার দীর্ঘ সড়ক রয়েছে, বা এই অবস্থাগুলো এত নাজুক, সেখানেও তো ব্যবসায়ী নেতা যারা আছেন তারা বলছেন অভ্যন্তরীণ যোগাযোগও ভেঙে পড়েছে। এর কারণটা কি? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন। এই নাব্যতার কারণে যে পার্শ্বস্থ যে আমাদের যে বিনোদপুর বাজার, কমলাঘাট যে বন্দর যে বাজার, সেইগুলোর পাশে যে নৌকাগুলো ভিড়তো, বড় বড় নৌকাগুলো, সেই নৌকাগুলো তো কাছে ভিড়তে পারতেছে না। না ভিড়ার কারণে ওই নৌকাগুলো অন্যত্র চলে গেছে, ব্যবসা স্থবির হয়ে গেছে। এটাই মূল কারণ। আপনাকে ধন্যবাদ। তা আমরা জানতে চাইবো যে BIWT এর যে নারায়ণগঞ্জ বন্দরের আওতায় কিন্তু এই বন্দরটি পরিচালিত হয়, এবং সেখানকার যে এই বন্দরের সহকারী বন্দর কর্মকর্তা এবং যিনি সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন, আমরা তার কাছে জানতে চাইবো যে এই যে বন্দর কেন্দ্রিক যে এই এলাকার অর্থনীতি, এবং প্রায় 21 বছর আগে এই ঘাটটি সরিয়ে আনা হয়েছে, এরপর থেকে কিন্তু নিয়মিত লঞ্চ ভিড়তে পারছে না। আপনারা যেমন রাজস্ব হারাচ্ছেন, এই এলাকার মানুষ কিন্তু সেবা পাচ্ছে না। এই ব্যাপারে আপনাদের পরিকল্পনাটা কি? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মীরকাদিম নদী বন্দরের এই ঘাটটি এক গুরুত্বপূর্ণ একটা ঘাট পয়েন্ট, এবং মীরকাদিম নদী বন্দর এলাকা হিসেবে এটা যথেষ্ট গুরুত্ব অতীতে ছিল, এখনও অনেকটাই গুরুত্ব আছে। এই ঘাট পয়েন্ট নিয়ে BIWT অতীতেও যেমন কাজ করছে, বর্তমানে এই ঘাট পয়েন্টকে ঘিরে আপনার দেখেন এখানে ড্রেজিং কার্যক্রম কিন্তু প্রতি বছরের নেই, এবছরও চলমান রয়েছে। এবং এই ড্রেজিং করে এই ঘাটটা আমরা সচল রাখতে পারছি না, কারণ এটা এই ইসামতি নদী এবং মুন্সিগঞ্জ এই দুইটা নদীর মোহনা হওয়ার কারণে প্রতি বছর এই নদীর স্রোতে প্রচুর পলি আসে, যার কারণে আমরা এই ড্রেজিং করেও আমরা মানে এটা ধরে রাখতে পারছি না। যার কারণে এই ঘাট পয়েন্টটি স্থানান্তর করে নৌ-বাণিজ্যিক কর্মকাণ্ড যাতে আরও গতিশীল করা যায়, এবং এই ঘাটটার গুরুত্ব যাতে আরও বৃদ্ধি পায়, এবং ব্যবসা বাণিজ্য এবং মানুষের সেবার মান যাতে আরও বৃদ্ধি করা যায়, সে বিষয়ে BIWT ওয়াকিবহাল, এবং এ বিষয়ে বন্দর কর্মকর্তার মাধ্যমে মানে আমরা যেটা এখানকার ব্যবসায়িক নেতা এবং এই পৌরবাসী যারা বলছেন যে দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল এটি, এবং সেটি ছিল নৌ যোগাযোগের ক্ষেত্রে। কিন্তু এই যে ঘাটটি যে এখানে আপনারা ড্রেজিং করার পরেও যে এটি সচল করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা কি মূল চ্যানেলে এটি স্থানান্তর করলে যে এই ব্যাপারে যে হাইড্রোলিক যে আপনার এই অবজারভেশন আপনাদের হয়েছে এখানে, সেই বিষয়ে আপনাদের কোনো মানে টেকনিক্যাল যে বিষয় যে মূল চ্যানেলে নিলে কোনো চ্যালেঞ্জ আছে কিনা? এই বিষয়ে BIWT থেকে ইতিমধ্যে হাইড্রোগ্রাফি জরিপ হয়েছে, এবং BIWT এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে ঘাটটা স্থানান্তর করলে আরও সুফল পাওয়া যায় কিনা, এবং ব্যবসায়িক এবং মানুষের সেবা আরও বৃদ্ধি করা যায় কিনা, এই জন্য মানে এই ঘাটটি স্থানান্তর করে আরও উপযোগী এবং ঘাটের গুরুত্ব অতীতের ন্যায় মানে এটা গুরুত্ব বৃদ্ধি করা যায় কিনা, এই বিষয়ে BIWT কাজ করছে, এবং সঠিক স্থান
স্থানে এবং উপযোগী একটি স্থানে এটি স্থানান্তর করা যায় কিনা সে বিষয়ে বিআইডব্লিউটিএ। আপনাকে ধন্যবাদ। তো বিআইডব্লিউটিএ কর্মকর্তা যেটি বলছিলেন যে মূল চ্যানেল থেকে যেটি সরিয়ে আনা হয়েছিল আসলে সেই সিদ্ধান্তটি সঠিক ছিল না এবং এটি কিভাবে আবার মূল চ্যানেলে ফিরে নিয়ে গিয়ে আগের ঐতিহ্যকে ফিরিয়ে আনা যায় এবং এই অঞ্চলের যে বিভিন্ন রকম কলকারখানা রয়েছে এবং এইখানে যে এই প্রায় 1 লাখ মানুষের বসতি, এই বসতির পাশাপাশি যে বাণিজ্যিক কেন্দ্রগুলো রয়েছে বা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যেই এইখান থেকে যে ধান চাল শুধু নয় এখানকার তেল আটা ময়দা যেগুলোকে রাজধানী এতে যোগান দেওয়া হতো সেই আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্যে তারা এই ঘাটটিকে আবার সচল করার চেষ্টা করছেন। একই সঙ্গে কিন্তু এখানকার স্থানীয় সংসদ সদস্য তিনি বলছেন যে নয়নের খাল উদ্ধার সহ এই এলাকায় একটা জাগরুক করবার জন্য তাদের পরিকল্পনা রয়েছে। এই ছিল এই মুন্সিগঞ্জ থেকে বন্দর কেন্দ্রিক অর্থনীতির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। গাজীপুরের রাজাবাড়ী বাজার থেকে জেলা শহরের সঙ্গে যাতায়াতের জন্য 9 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আঞ্চলিক মহাসড়ক, কিন্তু নির্মাণের 8 মাসের মাথায় সুতি নদীতে ধসে পড়েছে এই সড়কটি। নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয়রা। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। নির্মাণের বছর পেরোনোর আগেই একদিকে দেবে গিয়ে ধসে পড়ছে নদীতে, অন্যদিকে দেখা দিয়েছে ছোট বড় ফাটল। এমন ভোগান্তি আর দুর্ভোগ নিয়েই প্রতিদিন যাতায়াত করছেন গাজীপুরের শ্রীপুর থেকে জেলা সদরের চলাচলকারী হাজার হাজার বাসিন্দা। সড়কের ভাঙন ঠেকাতে নদীর পাড়ে ব্লক বসানো সহ সড়ক নির্মাণের দায়িত্ব পায় সালমান দুর্গা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের শুরুতে স্থানীয়রা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুললেও তা তোয়াক্কা করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এখন সামান্য বৃষ্টিতেই ব্লকগুলো দেবে গিয়ে ধসে পড়ছে নবনির্মিত সড়কটি। এরই মধ্যে কয়েক দফা মেরামত করা হলেও ধস থামানো যায়নি। অবশ্যই 100% গাফলতি। ইঞ্জিনিয়ার কোনো দিন এখানে আসেই না, কথা বললে তারপরে বলে যে অন্য জায়গার সে ভালো করছি। 1 সপ্তাহ মতো খালি করলোই, করার পর আছে করে কালাতে যায় ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর আবার ফেরা গেছে আবার ভাঙ গেল, কারা ভাঙলে পরে আবার করুন। সঠিকভাবে কাজ যদি হইতো তাহলে রাস্তা তো দ্রুত যত খারাপ হওয়ার কথা না। প্রশাসনের কাছে আপনি সবার কাছে একটা আবদার থাকবে যে এটা দেখশন করার জন্য ভালোভাবে রাস্তাটা যে ভালোভাবে হয়। তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার বলছেন নদী তীরবর্তী হওয়ায় এমন ভাঙন স্বাভাবিক ঘটনা। আর ঠিকাদারের জামানত রাখা 90 লাখ টাকা দিয়েই সড়কটি পুনরায় মেরামত করা হবে বলে জানায় উপজেলা প্রকৌশল বিভাগ। নিম্নমানের কোনো কাজ হয় নাই, একটা হাই কোয়ালিটির কাম হয়েছে। ওই কাজ আবার 4 কোটি টাকা লস হয়েছে, 1.5 কোটি টাকা জামানত আটকে আছে। আমাদের কাজ ভাঙুক দাম নয়, আমাদের এটা ঠিক করে দিয়ে আমাদের জামানত তুলতে হবে, লোক পরে এটা ঠিকঠাক করার ব্যবস্থা করতে হবে। নতুন মাটি ভরাট করে যেহেতু কাজ করা হয়েছে, এটা একটা সিজন গেলে দেন এটা স্টেবল হয়ে যাবে। তা আমরা লাকি যে এটা জামানতের সময়ের মধ্যে ঘটেছে, তাকে দিয়ে আমরা এটা শীঘ্রই ঠিক করতে পারব। গাজীপুর জেলা শহরের সঙ্গে শিল্পাঞ্চল শ্রীপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে 5 কিলোমিটার সড়ক নির্মাণের ব্যয় ধরা হয় 9 কোটি টাকা। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। বাড়ানো হয়েছে প্রকল্পের ব্যয় ও সময়, তবুও দীর্ঘ 4 বছরেও শেষ হয়নি কিশোরগঞ্জের নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদীর ওপর মোহরকোনা পাকা সেতুর নির্মাণ কাজ। এতে চরম ভোগান্তিতে এলাকাবাসী। দ্রুত কাজ সম্পন্নর আশ্বাস এলজিইডির। নূর মোহাম্মদের তথ্য এবং রুবেল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। পুরাতন সেতুর সংযোগ সড়ক ভেঙে ফেলায় 3 মাস ধরে বন্ধ রয়েছে মোহরকোনা ও কামালপুরের যাতায়াত ব্যবস্থা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নদীর 2 পাড়ের কয়েক হাজার মানুষ। হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত নিকলী উপজেলা সদরের মোহরকোনা এলাকায় ঘোড়াউত্রা নদীর উপর পুরনো সেতুটি ব্যবহারে অযোগ্য হয়ে পড়ায় সেখানে নতুন পাকা সেতু নির্মাণ শুরু হয় 4 বছর আগে। 2022-2023 অর্থ বছরে 98.6 মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণের কাজ পায় যৌথভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান MM বিল্ডার্স ও মেসার্স মমিনুল হক। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও সেতুর নির্মাণ কাজ শেষ হয়নি অর্ধেকও। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ করলেও নেই কর্তৃপক্ষের নজরদারি। যে ব্রিজটা হয়ে গেলে যতদিন পরে আমরা খুব অসুবিধা হইতেছে। ব্রিজের জন্য অনেক রাস্তাবদ্ধ এলাকায়, যে দুই এলাকা মানুষ যোগাযোগ বন্ধ, বিভিন্ন মানুষ বিচ্ছিন্ন আছে। নিচে একটা পিলার করছে, এটার মধ্যে নিচে দিয়ে ঢালাইয়ের ইয়ার ছুটে লট বাইরে গেছে, এটা মাটি দিয়ে ডাইকা আবার এমনি তুই দিছে। কিছুদিন আগে কংক্রিট ছিল এখানে, হাতে এমনি দিলে কংক্রিট আপনার মাটি হয়ে যায়। আগামী ডিসেম্বর পর্যন্ত
প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। নির্দিষ্ট সময়ে শতভাগ কাজ শেষ হবে বলে জানান এলজিইডির প্রকৌশলী। প্রায় এক বছর ভূমি অধিগ্রহণের কারণে টোটালি কাজ আগাইতে পারি নাই এবং বর্তমানে কাজের গতি প্রায় 45%। হ্যাঁ, আশা করি ডিসেম্বরের মধ্যে কাজটা সমাপ্ত করতে পারবো যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে। শুরুতে সেতু নির্মাণ প্রকল্পের প্রাক্কলিত মূল্য ছিল প্রায় 24 কোটি টাকা। তবে 2 দফায় বাড়িয়ে 2025-2026 অর্থ বছরে প্রকল্পটির চুক্তি মূল্য নির্ধারণ করা হয় প্রায় 30 কোটি টাকা। দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ সহ 98.6 মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বিভাগীয় সময় আরো থাকছে। যা হলো না বিয়ের দাওয়াতে মাদারীপুরে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেল 2 ইজি বাইক যাত্রীর। গাজীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী 2 বন্ধুর মৃত্যু। মাদারীপুরে কলেজের অধ্যক্ষকে স্যার বলে সম্বোধন না করায় 4টি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। 30 বছরের পুরনো পথের পকেট গেটে দেয়াল নির্মাণ করলে 8 মাস ধরে অবরুদ্ধ 4টি পরিবার। বিকল্প হিসেবে কাঁদা পানি পেরিয়ে যাতায়াত করলেও বেড়েছে ভয়াবহ ভোগান্তি। ফলে বাধ্য হয়ে আদালতে দ্বারস্থ হন ভুক্তভোগীরা। মামলা করেন কলেজ কর্তৃপক্ষের নামে। জনসাধারণের চলাচলের জন্য থাকা পকেট গেট বন্ধ করে দেয়া অমানবিক বলছেন আইন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ, ছবি তুলেছেন শাহাদাত আকুন। মাহবুবুর রহমান বাদল মাদারীপুরের সিনিয়র সাংবাদিক। তার ভাই মুসলিম উদ্দিন পাপ্পু পেশায় ব্যবসায়ী। তাদের যাতায়াতের একমাত্র পথ মাদারীপুর সরকারি কলেজের ভেতরে থাকা পকেট গেট, কিন্তু 8 মাস ধরে তা বন্ধ। বিকল্প হিসেবে কয়েকটি বাড়ির মধ্যে দিয়ে কাদাপানি পেরিয়ে যাতায়াত করছেন। তাদের সঙ্গে আরও 2টি পরিবারও একইভাবে অবরুদ্ধ। ভুক্তভোগীদের অভিযোগ, কলেজের অধ্যক্ষকে স্যার বলে সম্বোধন না করাই বাধে আপত্তি। পরে গত বছরের 4 নভেম্বর কলেজের ভেতরে বাসার সামনে থাকা পকেট গেট ভেঙে ইট দিয়ে দেয়াল নির্মাণ করে কর্তৃপক্ষ। এতে বন্ধ হয়ে যায় যাতায়াতের রাস্তা। সমাধানের কথা বললেও কোনো সুরাহা না হওয়ায় শেষমেশ আদালতে মামলা করেন ভুক্তভোগীরা। আমি তাকে স্যার বলি নাই, প্রতিহিংসার বশত সে পকেট গেটটা বন্ধ করে দিয়েছে। যারা আমাদের এই গেটটা বন্ধ করে দিয়েছে তাদের আমরা সুষ্ঠু বিচার চাই। এখন যেখান দিয়ে বের হই এটা আসলে যাতায়াতে খুব অনুপযোগী। যাতায়াতের পথ বন্ধ করে দেয়া প্রতিহিংসা হিসেবে দেখছেন বাদীপক্ষের আইনজীবী। অনেক জায়গা আছে বাউন্ডারি নেই, খালি পকেট গেটও নেই, তাহলে অন্যান্য সবাই সুবিধা নিতেছে, তার বেলায় কেন এই অসুবিধার সৃষ্টি করলো? তবে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। সাক্ষাৎকার দিতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি। আপনি প্রতিষ্ঠানের প্রধান, আপনি নিজেই করেন? না, আমাদের ডিজি লাগে। বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী 19 আগস্ট পরবর্তী শুনানি। বন্ধ করে দেয়া গেটটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন সচেতন মহল। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে বন্ধ শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিক সুবিধা সম্পন্ন 50 শয্যার হাসপাতাল। চালুর আগেই দফায় দফায় চুরির ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় অরক্ষিত অবস্থার সুযোগ নিয়ে একটি চক্র মূল্যবান যন্ত্রপাতি লুট করে নিয়ে গেছে। তবে দায় নিতে চাচ্ছেন না স্বাস্থ্য বিভাগ বা নির্মাণকারী প্রতিষ্ঠান। বিএম ইসরাফেলের তথ্য এবং মিলন খানের ছবিতে রিপোর্ট। সবশেষ কয়েকদিন আগেও হাসপাতালের বিভিন্ন কক্ষের তালা ভেঙে জেনারেটরের কয়েল, এসি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সহ প্রায় 34 থেকে 35 লাখ টাকার মালামাল চুরি করা হয়। এর আগেও কয়েকবার চুরি হলেও শক্ত কোনো পদক্ষেপ নেয়নি কোনো কর্তৃপক্ষ। ফলে কয়েক দফা চুরি হওয়ায় ক্ষতির পরিমাণ এখন প্রায় অর্ধ কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় 2020-21 অর্থবছরে প্রায় 51 কোটি টাকা ব্যয় নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় নির্মাণ শুরু হয় এই 4 তলা বিশিষ্ট হাসপাতালটির ভবন। মূল ভবনের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের জন্য পৃথক আবাসন সহ আরও 5টি ভবন নির্মাণ করা হয়েছে। এতে আধুনিক চিকিৎসা সুবিধার পাশাপাশি 5 শয্যার একটি আইসিইউ ইউনিটও রয়েছে। 2024 সালের 20 সেপ্টেম্বর হাসপাতালটির উদ্বোধনের কথা থাকলেও স্থানীয় এক ব্যক্তির স্থানান্তর সংক্রান্ত মামলার কারণে তা স্থগিত হয়ে যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ভবনটি এখনো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়ায় শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা ছিল। পরে জাতীয় নির্বাচন উপলক্ষে সেখানে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়। তবে নির্বাচন শেষে সেনা সদস্যরা সরে গেলে ভবনটি আরো অরক্ষিত হয়ে পড়ে। আর এই সুযোগেই সংঘবদ্ধ চক্রটি চুরির ঘটনাটি ঘটায়। লক্ষ লক্ষ কোটি টাকার মালামাল চুরি হয়েছে, আরো যে চুরি হবে না এর কোনো গ্যারান্টি নেই। যারা এর সাথে সম্পৃক্ত আছে, জড়িত আছে, দুই পক্ষকেই তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা উচিত। সরকার যদি এই হাসপাতালটা এদিকে একটু নজর দিত তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো। এদিকে দায়িত্ব নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। জেলা সিভিল সার্জন জানিয়েছেন ভবনটি তাদের কাছে স্থানান্তর করা হয়নি। অপরদিকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায় তাদের কাজ ছিল নির্মাণ শেষ করা, পরবর্তী দায়িত্ব সিভিল সার্জনের। হাসপাতাল স্থানান্তরের বিরুদ্ধে রিট করেছে গভর্নমেন্ট, হাইকোর্টে এটা বিচারাধীন প্রক্রিয়া আছে। ফলে এটা হস্তান্তর গ্রহণ এবং হস্তান্তর দুটোই সম্ভব হচ্ছে না, ফলে নতুন হাসপাতাল ভবনটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। চুরির ঘটনার পরপরই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আর এই ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে, যারা কর্তৃপক্ষ আছে তারা মামলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে আমাকে জানিয়েছে। নড়িয়া উপজেলার প্রায় 3.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা দিতে তৈরি হয়েছিল আধুনিক এই হাসপাতালটি। সময় সংবাদ, শরীয়তপুর। ঠিকাদার এবং কর্তৃপক্ষের দর কষাকষিতে প্রায় 2 যুগ ধরে ঝুলে আছে টাঙ্গাইল বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত প্রায় 2.5 লাখ মানুষ। তবে দ্রুত সমস্যার সমাধান করে ভবন পুনর্নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের। কাদের তালুকদারের তথ্য এবং রাশেদ খানের ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। 21 বছর ধরে এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবন। চিকিৎসার পরিবর্তে চলে মাদক সেবীদের আড্ডা। টাঙ্গাইলের বাসাইল 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অবকাঠামো নির্মাণের অভাবে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় 2.5 লাখ মানুষ। নামে মাত্র চিকিৎসা ব্যবস্থা চালু থাকলেও অপারেশন ও রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য যেতে হয় বেসরকারি ক্লিনিক বা প্যাথোলজিতে। অন্যদিকে 27 জন চিকিৎসকের বসার জন্য নেই পর্যাপ্ত জায়গা। এক রুমে গাদাগাদি করে বসে ব্যবস্থাপত্র দেয়ায় রোগীদের পাশাপাশি বিব্রত হন চিকিৎসকরাও। এটা সার্জারি ডাক্তার নাই, এখন বললো টাঙ্গাইল যাইতে হবে সার্জারি ডাক্তারের নিকে। বড় ধরনের ঠান্ডা লাগলে তো টাঙ্গাইল যাইতে হয়। আমরা চাই যে ভালো সেবা দেখ সবারই। অপর্যাপ্ত অবকাঠামোর বিষয়টি জানিয়ে প্রতি 3 মাস পর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও সমস্যা সমাধানে যথাযথভাবে স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হচ্ছে না বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এই ব্যাপারে বারবার কথা হচ্ছে, ওনাদেরকে জানানো হচ্ছে, ওনারাও আসলে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো রকমের কোনো আশানুরূপ কোনো ব্যবস্থা নিতে পারেননি বা ওই রকম কোনো আশা আমাকে দেখাননি। শুধু ভবন হলেই হবে না, সাথে আমার যে পূর্ণাঙ্গ জনবল সেটা আমার লাগবে। সেটা যদি আমরা পাই তাহলে অবশ্যই জনগণের যে আকাঙ্ক্ষা কাঙ্ক্ষিত সেবা সেটা আমরা দিতে পারবো। তবে অসমাপ্ত ভবন, চলাচলের রাস্তা সহ ড্রাইভার ব্যারাক, গ্যারেজ এবং বৈদ্যুতিক সাব স্টেশনের জন্য আরও 4 কোটি টাকার কাজ প্রক্রিয়াধীন বলে জানান জেলা স্বাস্থ্য প্রকৌশলী। আগে ঠিকাদারের চুক্তি বাতিল এবং নতুন কাজ পুনরায় এস্টিমেট করে আমাদের যে ইনকমপ্লিট কাজ আছে এটা নতুন অর্থ বরাদ্দ নিয়ে পুনরায় বাস্তবায়নের জন্য কার্যক্রম চলমান আছে। 2005 সালে 5 কোটি টাকা ব্যয়ে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়। সময় সংবাদ, টাঙ্গাইল। বিভাগীয় সময় আরও থাকছে। অতিবৃষ্টি ও খরায় মানিকগঞ্জে নষ্ট হচ্ছে মরিচ ক্ষেত। ঋণ নিয়ে আবাদ করে বিপাকে কৃষক। পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্তদের পরামর্শ দেওয়া হচ্ছে দাবি কৃষি বিভাগের। নজরদারি, রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে পথচারীদের জন্য নির্মিত ওয়াকওয়ের এখন করুণ দশা। বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার স্তূপ ও রেলিং ভেঙে পড়ায় রাস্তাটি চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সন্ধ্যার পর অবাধে চলছে মাদক বেচাকেনা, ঘটছে ছিনতাইয়ের মতো ঘটনাও। দ্রুত ওয়াকওয়েটি সংস্কার করার দাবি স্থানীয়দের। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্টে বিস্তারিত। নদীর তীরে বিশুদ্ধ বাতাসে শরীরের ক্লান্তি দূর করতে ওয়াকওয়ের সিঁড়িতে বসেছিলেন পঙ্গু বৃদ্ধ নজরুল ইসলাম। কিন্তু কয়েক ফুট সামনেই ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ তিনি। গাড়ি ভরে আইয়া আইনা ময়লা মাটি সব নদীর পানির মধ্যে ফালায়, তাতে নদীরও মরে যাইতেছে। একই অবস্থা পুরো ওয়াকওয়ে জুড়ে। শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে নারায়ণগঞ্জ শহরের 5 নম্বর ঘাট থেকে নিতাইগঞ্জ খালঘাট পর্যন্ত
পর্যন্ত এমন বেহাল অবস্থা। ওয়াকওয়ের বিভিন্ন স্থানে রেলিং ভেঙে পড়েছে, বেশ কয়েকটি স্থানে তৈরি হয়েছে বড় গর্ত। এতে মানুষের চলাচলের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এই পথটি। স্থানীয়দের অভিযোগ, পণ্যবাহী বড় জাহাজ ও ট্রলারের রশি ওয়াকওয়ের রেলিংয়ে বাঁধার কারণে ওয়াকওয়েটির রেলিং ভেঙে পড়েছে। ময়লার স্তূপ দিয়ে একদম অস্বাস্থ্যকর একটা পরিবেশ বানায় রাখছে। যখনই বাতাসটা ছাড়ে দুর্গন্ধ এখানে বসা যায় না। ভাঙনের সরে শ্রমিক কাজ করে, অসুবিধা হয়, একটা মানুষ যাইতে পারে না, একটা মানুষ ধাক্কা খেয়ে এখানে পড়ে যায়। এছাড়া ওয়াকওয়ের পাশে সদর থানা ও একটি ক্যাম্প থাকা সত্ত্বেও পুলিশের নজরদারি না থাকায় সন্ধ্যার পর পথটি পরিণত হয় ছিনতাইকারী ও মাদকের আস্তানায়। তাই ওয়াকওয়েটি দ্রুত সংস্কার করে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার দাবি স্থানীয়দের। ছিনতাইকারী, তারপরে মাদকের আখড়া, মাদক বেচা কিনা, মাদক গ্রহণ, বিভিন্ন কারণে এই ওয়াকওয়ে এখন হয়ে গেছে অনিরাপদ। তা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো যেন এর একটা সুস্থ ব্যবস্থা করেন। ওয়াকওয়ের বিষয়ে নীতিমালা প্রণয়ন সহ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার আশ্বাস BIWTA কর্তৃপক্ষের। পাশাপাশি মাদক ও ছিনতাই রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। আশা করি এই যে জায়গাগুলি আপনার নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে, এগুলো খুব দ্রুতই আমরা সংস্কার করতে পারবো। মাদক উদ্ধার, মাদক সেবীদের গ্রেপ্তার করার জন্য এবং যারা ছিনতাই করছে তাদের গ্রেপ্তার করার জন্য অভিযান চালিয়ে যাবে। নারায়ণগঞ্জে শীতলক্ষার 2 তীরে 2014 সাল থেকে কয়েক ধাপে প্রায় 17 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। যাওয়া হলো না বিয়ের দাওয়াতে। মাদারীপুরে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেল 2 ইজি বাইক যাত্রীর। দুপুরে ব্যাটারি চালিত ইজি বাইকে করে শিবচরের কাদেরপুর গ্রামে একটি বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন মাতবরকান্দি গ্রামের 6 জন। পথে ঝিনাইর গেট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ইজি বাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলে শিশু আয়েশা ও তার চাচি রিমি আক্তার মারা যান। গুরুতর অবস্থায় 4 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। গাজীপুরে ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী 2 বন্ধুর। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন শরীয়তপুরের সোলেমান শিকদার ও কেরানীগঞ্জের কাউসার হোসেন। গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান 2 জন। পরে ট্রাকটি জব্দ করে পুলিশ। সাভারে ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভারের বড় দেশের হাজিনগর এলাকায় মোহাম্মদ ইউসুফ আলীর ভাড়া বাসা থেকে শারমিন আক্তার লিজা নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি কেরানীগঞ্জের আগানগর এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার পর নিহতের বাবা মোহাম্মদ শওকত হোসেন বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। মাদারীপুরের কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেলে চর আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজন শিকদার ছুটি বাড়ি ফিরছিলেন। পথে পশ্চিম আলীপুরের খেয়াঘাট এলাকায় তার উপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বিভাগীয় সময়ে আর একবার সাপ্তাহিক ছুটির দিনে সাভারের বাইপাইল পাইকারি মাছ বাজারে বেশিরভাগ প্রজাতির মাছের দাম বেড়েছে। প্রতি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। অন্যদিকে মানিকগঞ্জের ভাটবাউরে পাইকারিতে কমেছে সবজির দাম। ঢাকার আশুলিয়ার বাইপাইলের আজিজ সুপারমার্কেট সংলগ্ন বৃহত্তর পাইকারি মাছের বাজারে ভোর থেকেই প্রতিদিন শুরু হয় বেচাকেনা। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়ে বাজার হয়ে ওঠে জমজমাট। তবে শুক্রবার চাহিদার তুলনায় মাছের সরবরাহ কম। এতে গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ প্রজাতির মাছের দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা। রুই মাছ আছে 350 টাকা, ইলিশ মাছ 1200 টাকা, শিং মাছ আছে 400 টাকা, 500 টাকা। ঝুরা মাছগুলো আছে বাটা মাছ আর তেলাপিয়া মাছের দামটা বর্তমানে একটু বেশি।
এদিকে সপ্তাহ ব্যবধানে বর্ষাকালীন সবজির সরবরাহ বেড়েছে মানিকগঞ্জের ভাটবাউর সবজির আড়তে। এতে প্রতি কেজিতে দাম কমেছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। ক্রেতাদের কিছুটা স্বস্তি ফিরলেও উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন বলে দাবি কৃষকের। আগের থেকে এই সপ্তাহে দাম আরো কম, এই কাস্টমার নিবারই চায় না, সস্তা। ঝিঙ্গা বেচতেছে হলো 20 টাকা কেজি, আর সিচন হলো 18 টাকা 20 টাকা আমরা আর কি, আর কুমড়া হলো 16 টাকা 18 টাকা। মালের দাম কম এবং কৃষকরা হতাশার মধ্যে আছে, সারের দাম বেশি তো এজন্য কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত। মানিকগঞ্জের এই পাইকারি বাজারে প্রতিদিন সবজি বিক্রি করে কোটি টাকার বেশি লেনদেন করেন ক্রেতা বিক্রেতারা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সময় আর একবার, কখনো খরা কখনো অতিবৃষ্টি, এতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের মরিচ চাষিরা। ঋণ করে বিঘার পর বিঘা মরিচ চাষ করে ক্ষতির মুখে তারা। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের করণীয় সহ নানা পরামর্শ দেয়া হচ্ছে। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। মরিচ গাছে ঝরে যাচ্ছে ফল ফুল, অনেক জায়গায় ঢলে মরে যাচ্ছে গাছ। ভরা মৌসুমে মানিকগঞ্জের 7 উপজেলায় ক্ষতির মুখে চাষিরা। অতি খরায় শুকিয়ে যাচ্ছে গাছ, আবার অতি বৃষ্টিতে বিঘার পর বিঘা মরিচের জমিতে পানি জমে নষ্ট হচ্ছে ক্ষেত। নানা রোগে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। রাত দিন পরিশ্রম করেও লাভের মুখ দেখছেন না বলে দাবি তাদের। আমরা তো মনে করেন যে ঋণ মিন করে এই মরিচ গাছ করছি, ক্ষেত করছি, শস্য করছি, মাইটেইছি, তারপরে এই বৃষ্টিতে এই গাছগুলো মরে গেছে। বৃষ্টি নামে তারপরে পুরা রোদ, এত রোদে এই বেলা দেখলে বিকাল বেলা এসে দেখে মরিচ সব টলে গেছে। কিস্তি ছিলাম সবই আমাকে চলে গেল, কি করবেন আমরা? খাল বন্ধ হয়ে গেছে, খালের পানি যায় না, এজন্য পানি বাইজে মরে গেছে সব। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের করণীয় সহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে। খরার পরিমাণে যদি তাপমাত্রা কোনো কারণে 38 ডিগ্রি বেশি হয় তাহলে মরিচের গাছ কুঁচকে যায়, এবং আবার যদি খুব বেশি বৃষ্টিপাত হয়ে পানি জমে থাকে তাহলে মরিচ গাছের সমস্যা হয়। সেই ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উভয় ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 3800 হেক্টর জমিতে মরিচ আবাদ করা হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। অবৈধ দখল ও নাব্য সংকটে বর্ষায় লঞ্চ ভিড়তে পারছে না মুন্সিগঞ্জের মীরকাদিম নদী বন্দরে। ব্যাহত ব্যবসা বাণিজ্য, বন্দর সচল উদ্যোগ নেয়ার আশ্বাস জনপ্রতিনিধির। গাজীপুরে 8 মাসের মাথায় ধসে পড়েছে 9 কোটি টাকার সড়ক, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ। কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। এবং প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়িয়েও কাজ হয়েছে মাত্র অর্ধেক। 4 বছরেও হয়নি কিশোরগঞ্জের মোহরকোনা সেতু নির্মাণ, ডিসেম্বরের মধ্যে শেষ করার আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। আর এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।